আমাদের পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা বাস্তবে ঘটে গেলেও বিশ্বাস করা অসম্ভব। কেউ কেউ মনে করে যে অদৃশ্য শক্তি আছে, আবার কেউ কেউ নিছক গল্প বলে মনে করে। এমন একটা বাড়ি যেখানে একের পর এক ঘটছে অস্বাভাবিক কিছু ঘটনা। তবে শুরুতেই আমরা বলে দিতে চাই, এটা কোনো মিথ্যা গল্প নয়, বরং এটা বাস্তবেও ঘটে গেছে একটা বাড়িতে। হ্যাঁ, বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া মালাসানা 32 মুভিটির কথা। মুভির শুরুতেই 1972 সালের একটি দৃশ্য আমাদের দেখানো হয়। সেখানে মাদ্রিদ শহরে একটি বাড়িতে দুটি বাচ্চা কাচের বল খেলতে খেলতে চলে গিয়েছিল, কিন্তু খেলা করার সময় হঠাৎ করে একটি বল তাদের সামনের রুমের দরজার নিচ দিয়ে ভিতরে চলে যায়। কিন্তু সেই রুম থেকে কাচের বলটা কে আনবে, কারণ সেই রুমে প্রবেশ একদম নিষিদ্ধ। তবুও তাদের মধ্যে একজন সাহস করে সেই রুমে প্রবেশ করে এবং রুমে ঢোকা মাত্রই আবসা আবসা আলোয় দেখতে পায় যে চেয়ারের উপর কে যেন বসে আছে, আর সেই চেয়ারের পাশেই কাচের বলটা। ছেলেটা সাহস করে সেটা আনতে গেলে ঠিক তখনই মহিলাটি বাচ্চাটির দিকে ঘুরে তাকায় এবং বাচ্চাটি অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ঘটনা শুরু হয় 4 বছর পর। 1976 সালে ছোট্ট একটি শহর থেকে একটা পরিবার সেই মালাসানা 32 এর বাড়িতে থাকতে এসেছিল। সেই পরিবারে ছিল ম্যানেলা, ক্যান্ডেলা ও তাদের 3টি সন্তান, যাদের নাম ছিল রাফায়েল, অ্যাম্পেরো ও পিপি, এবং তাদের সাথে ছিল তাদের দাদু ফিরমিন। বাড়িটা দেখা মাত্রই ফিরমিন বলতে থাকে যে এই বাড়িটা খুব একটা ভালো নয়, অর্থাৎ এখানে কোনো অদৃশ্য শক্তির প্রভাব আছে। তবে কেউ তার কথাই পাত্তা না দিয়েই বাড়িতে প্রবেশ করে। এই নতুন বাড়িতে আসার কারণে অ্যাম্পেরো একটু অখুশি ছিল, কারণ সে তার বয়ফ্রেন্ডকে শহরে রেখে এসেছিল। অন্যদিকে পিপি বেশ খুশি হয়, কারণ সেখানে এসে তার একটা সুন্দরী মেয়ের সাথে দেখা হয়ে যায়, যার রুমটাও ছিল তার সামনের জানালার দিকে। বাড়ি সাজানোর পর সেই দিন রাতে অ্যাম্পেরো দাদুর রুমে যায় এবং সেখানে গিয়ে দেখে দাদু রুমে নেই। আর ঠিক তখন রাফায়েল যে রুমে ছিল সেই রুমের দরজা একা একাই লক হয়ে যায়। ভয় পেয়ে রাফায়েল রুমের ভিতর চিৎকার করতে থাকে। এরপর অ্যাম্পেরো দরজার নিচ থেকে দেখতে পায় যে কেউ একজন রুমের ভিতরে আছে। অ্যাম্পারো চিৎকার করলে সবাই উপরে এসে দরজাটা ভেঙে একটা অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। তারা দেখে যে রাফায়েল পা ঝুলিয়ে জানালার দিকে বসে আছে। কোনোভাবে তারা রাফায়েলকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ম্যানেলা ছিল একজন মেকানিক এবং ক্যান্ডেলা একজন সেলসম্যান। পরের দিন সকালে তারা কাজে চলে যায়। অ্যাম্পারো বাড়িতে থাকে দাদু এবং ছোট ভাইয়ের দেখাশোনা করার জন্য। এমন সময় অ্যাম্পারো কিছু একটার শব্দ শুনতে পায় এবং গিয়ে দেখে দাদু কাউকে দেখে বাইরের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যাম্পারো তার পিছনে পিছনে যায়। অন্যদিকে রাফায়েল একটা কাচের বলের পিছনে পিছনে সেই রুমের ভিতরে যায়। রাফায়েল রুমের ভিতরে ঢোকা মাত্রই সেখানে থাকা টিভিটা একা একাই চালু হয়ে যায়। দেখা যায় একটা কার্টুন ভিডিও তার সামনে চলতে শুরু করে, কিন্তু অদ্ভুত একটা বিষয় হচ্ছে সেই কার্টুনটা রাফায়েলের সাথে কথা বলতে চায়। সে ভয় পেয়ে টিভিটা অফ করে সেখান থেকে যেই না পালিয়ে যেতে যাবে, ঠিক ওই মুহূর্তে টিভির ভেতর থেকে দুটি হাত এসে তার মুখ চেপে ধরে। অন্যদিকে অ্যাম্পেরোর দাদু সেই আগের মতোই কেমন যেন একটা আচরণ করছে। সে বাড়ির বাইরে গিয়ে বলতে থাকে যে এখানে আমরা থাকতে পারবো না, কারণ সে আমাদেরকে থাকতে দেবে না। অ্যাম্পেরো তার দাদুকে বুঝিয়ে ঘরে নিয়ে আসে, কিন্তু ঘরে এসে দেখে রাফায়েল সেখানে নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তারা রাফায়েলকে দেখতে পায় না। তারা এক প্রকার বাধ্য হয়ে পুলিশকে পুরো ঘটনাটা জানায়। ঠিক ওই সময় বাইরে থাকা একটি নষ্ট টেলিফোন থেকে তাদের কাছে একটা কল আসে। কলটা রিসিভ করতেই অ্যাম্পেরো শুনতে পায় তার ভাই রাফায়েলের আর্তনাদ। সে কিছু বলতেই যাবে, এমন সময় ফোনটা কেটে যায়। কিন্তু এখানে অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে টেলিফোন থেকে তাদের কাছে কলটা এসেছিল সেই টেলিফোনের তারটা ছিল কাটা। তাহলে তাদের কাছে ফোন আসলো কিভাবে? তখন হঠাৎ করেই বন্ধ একটা ঘর থেকে রাফায়েলের চিৎকার শুনতে পায়। দরজাটা ভেঙে তারা রুমে প্রবেশ করে এবং দেখতে পায় পর্দার আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে। অ্যাম্পেরো রাফায়েলকে মনে করে পর্দার
পর্দাটা সরাতে গিয়ে দেখতে পায় যে একটা বয়স্ক মহিলা তার হাত ধরে টানতে শুরু করে এবং ভয় পেয়ে অ্যাম্পেরও প্রচন্ড চিৎকার করতে থাকে। পরে তার মা বাবা এসে তাকে বুঝিয়ে অন্য রুমে নিয়ে যায়। পরের দিন ক্যান্ডেলা কাজে গেলে লোনা নামে একটি প্রতিবন্ধী মেয়ের সাথে তার দেখা হয়। লোনা তাকে দেখেই জোরে জোরে বাঁশি বাজাতে থাকে। তখন লোনার মা ক্যান্ডেলাকে বলে যে তুমি ও তোমার পরিবার একটু সাবধানে থেকো এবং তাদের সুরক্ষার জন্য একটি বিশেষ বই দিয়ে দেয় এবং বলে যে এই বইটা তোমাদের অনেক বিপদ থেকে রক্ষা করবে। এদিকে অ্যাম্পারও সেই বাড়িতে থাকা টেলিফোনের ডায়েরি থেকে সুজানা নামে একটি মহিলার নাম্বার পায়। সে ছিল এই বাড়ির আসল মালিক। কিন্তু অ্যাম্পেরও মালাসানা 32 বাড়ির কথা বলতেই সুজানা কলটি কেটে দেয়। অন্যদিকে আমাদের পিপির এই বাড়িতে আসার পর মেয়েটির সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু অদ্ভুত বিষয় হলো এই বাড়িতে আসার কিছুদিন পর থেকেই তার সাথে সামনাসামনি আর মেয়েটির কথা হয় না। ওই মেয়েটি সবসময় চিঠির মাধ্যমেই কথা বলতো। এমনই একটা চিঠিতে সেই মেয়েটি পিপিকে বলে যে আমার নাম ক্লোরা এবং সে এটাও বলে যে তোমার ভাই যেখানেই থাকুক না কেন সে ভালোই আছে, আর সে কোথায় আছে এই সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে আজ রাতে বাড়ির চিলেকোঠায় এসে আমার সাথে দেখা করো। পিপির এই বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগে যে তার ভাই কোথায় আছে সেটা ক্লোরা কিভাবে জানে। এটা ভাবতে ভাবতে সে ক্লোরার সাথে দেখা করতে চায়। সে ক্লোরাকে কিছু বলতেই যাবে এমন সময় পিছন থেকে সেই বৃদ্ধ মহিলা তার গলা চেপে ধরে। পিপি কোনো মতে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। পরদিন অ্যাম্পেরোর শরীরটা অনেক খারাপ ছিল। সে যখন বমি করতে ওয়াশরুমে যায় তখনই সে শুনতে পায় রান্নাঘর থেকে কিছু শব্দের আওয়াজ। সে দরজার বাইরে থেকে দেখতে পায় সেই বয়স্ক মহিলাকে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে দরজা খুলে সে দেখতে পায় সেখানে কোনো বৃদ্ধ মহিলা নেই। এটা তো তার নিজের দাদু। সে আবারও দেখার জন্য দরজার বাইরে গেলে দেখে বয়স্ক মহিলাটি, কিন্তু দ্বিতীয়বার দরজা খুললে দাদু হুট করে তার সামনে চলে আসে এবং অদ্ভুতভাবে বলতে থাকে তুমি ফোনটা রিসিভ করো। ঠিক তখনই নষ্ট টেলিফোন থেকে আবারও কল আসে এবং দাদু বলে যে ওই ঘড়িটার সামনে আস্তে আস্তে এগিয়ে যাও। সে ওই ঘড়িটার সামনে যেতেই শুনতে পায় তার ভাই রাফায়েলের চিৎকার। এরপর ঘড়ির কাঁচ ভেঙে সে তার ভাই রাফায়েলকে সেখান থেকে বের করে নেয় এবং সেই দিন থেকেই তাদের বাড়িতে ঘটতে থাকে আজব আজব সব ঘটনা। তেমনি একদিন রাতে ম্যানেলা বাড়িতে আবারও সেই বয়স্ক মহিলাকে দেখতে পায় এবং ভয়ে আত্মহারা হয়ে সেই রাতটা সবাইকে নিয়ে বাইরের একটি হোটেলে কাটিয়ে দেয়। পরের দিন সকাল হতে না হতেই ম্যানেলা যার কাছ থেকে সেই বাড়িটা নিয়েছিল সেই লোকের কাছে যায় এবং বলে তারা এখন এই বাড়িতে থাকবে না এবং সে যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যেতে চায়। কিন্তু বাড়ির মালিক তাকে জানায় যে পুরো টাকাটা না দেওয়া পর্যন্ত তারা এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। এখন তারা কি করবে সেটা কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না। তখন হঠাৎ করেই ক্যান্ডেলার মনে পড়ে সেই লোনার কথা। ক্যান্ডেলা তখন অফিস থেকে লোনার ঠিকানা জোগাড় করে তার বাড়িতে চলে যায় এবং লোনার মাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তারাও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। অন্যদিকে অ্যাম্পারও যায় সুজানার কাছে। অ্যাম্পারও সেখানে গিয়ে দেখতে পায় যে সুজানা একজন বয়স্ক মহিলা। এরপর অ্যাম্পারও সুজানার ঘরে একটি ছেলের ছবি দেখতে পায়। সেই ছবিটা ছিল তাদের বাড়িতে থাকা হুবহু একটা মেয়ের ছবির মতো। এরপর সুজানার কাছে সেই ছবি সম্পর্কে জানতে চাইলে সুজানা তাকে জানায় যে এটা আমার যমজ ভাই যার নাম ক্লোরা। অর্থাৎ এই ক্লোরার সাথেই পিপি এতদিন ধরে চিঠির মাধ্যমে কথা বলছিল। এরপর সুজানা তাকে জানায় যে আমার ভাই ছেলে হয়ে জন্ম নিলেও তার আচার আচরণ ছিল মেয়েদের মতো এবং সে সবসময় মা হতে চাইতো, কিন্তু এটা তার মা বাবা একদম সহ্য করতে পারতো না, তাকে দিনের পর দিন মারত। এরপর একদিন তারা ক্লোরাকে শাস্তি স্বরূপ একটি বন্ধ ঘড়ির ভিতরে আটকে রাখে এবং ক্ষোভ আর অভিমানে নিজের মা বাবাও আত্মহত্যা করে মারা যায়। এরপর সুজানা নিজের মা বাবার মৃত্যুর কারণ
হিসেবে তার ভাই কোলোরাকেই দায়ী করত। তাই রাগ আর অভিমানে সেও তার ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এরপর একাকিত্ব আর দুঃখ কষ্টের তাড়নায় কোলোরা ধীরে ধীরে মারা যায়। কিন্তু মারা গেলেও তার মা হওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু এখনো কমেনি। ঠিক এমন সময় সেই নষ্ট টেলিফোন থেকে আবারও কল আসে। কলটা রিসিভ করতেই ঘরের ভিতর যেন ঝড় উঠে এসেছে। দেখা যায় সেই কোলোরার আত্মাটা লোনার উপর ভর করেছে এবং সে রাফায়েলকে মারার জন্য ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখন সেখানে অ্যাম্পেরও চলে আসে এবং কোলোরাকে বলে, তোমার সাথে যা ঘটেছে তা একদমই ঠিক হয়নি। তোমার পাশে তোমার পরিবারের থাকাটা উচিত ছিল। কিন্তু কোলোরা তার কথায় কান না দিয়ে রাফায়েলকে মারার জন্য সামনের দিকে আসতে থাকে। এমন সময় ম্যানেলা প্রজেস্ট লোনাকে নিয়ে জানালা ভেঙে নিচে লাফ দেয়। লোনা কোনোভাবে বেঁচে গেলেও ম্যানেলা কিন্তু সেখানেই মারা যায়। তখনই কোলোরা ধীরে ধীরে লোনার শরীর ছেড়ে চলে যায়। এর কিছুদিন পর আমরা দেখতে পাই যে অ্যাম্পেরর বাবা ম্যানেলা একটি লাইফ ইন্স্যুরেন্স করেছিল, যার ফলে সে মারা যাওয়ার কারণে তারা অনেকগুলো টাকা হাতে পায় এবং সেই টাকা দিয়ে বাড়ির লোনটা পরিশোধ করে। এরপর তারা মালাসানা 32 এর সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে আবারও তাদের নিজ বাড়িতে ফিরে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মালাসানা 32 এর সেই রুমের চেয়ারটা আবারও নড়তে থাকে। তার মানে কোলোরা নতুন শিকারের আশায় এখনো সেই বাড়িতেই আছে। এরই মধ্য দিয়ে শেষ হয় আমাদের আজকের মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিও। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে চাইলে।